Hello everyone, this is Ana from QDLs and আজকে আমরা কথা বলবো IELTS রিডিং এ ব্যান্ড স্কোর 9 পাওয়ার জন্য 7টা গেম চেঞ্জিং টিপস এন্ড এই টিপসগুলো ফলো করলে আপনাদের ব্যান্ড স্কোর কিন্তু ওভারনাইট চেঞ্জ হয়ে যেতে পারে এন্ড আই এম নট ইভেন জোকিং উইথ এনিওয়ান। এই টিপসগুলো এত ইম্পর্টেন্ট এন্ড এত ক্রুশাল এন্ড সামটাইমস আমরা এগুলাই ওভারলুক করে যাই। সো আজকে আমরা কথা বলবো এই টিপসগুলো নিয়ে যেগুলো আপনারা ফলো করলে আপনাদের ব্যান্ড স্কোর অবশ্যই ইনক্রিজ হবে। সো উইদাউট এনি ডিলেস লেটস গেট অন টু দ্য ভিডিও। আচ্ছা, সো হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ? দ্য ফার্স্ট স্টেপ ইজ রিডিং দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট। এখন কোয়েশ্চেন আমাদের আগে পড়া কেন দরকার, তাই না? আমরা কোয়েশ্চেন আগে কেন পড়বো? দেখেন, প্যাসেজ পড়ে আর প্রশ্ন আগে পড়ুন। ব্যান্ড 9 স্টুডেন্টদের সবচেয়ে কমন অভ্যাস হলো তারা কখনোই প্রথমে পুরো প্যাসেজ পড়ে না। এখন এটা কেন? সো হিয়ার ইজ দ্য থিং, আপনি যখন পুরো প্যাসেজটা আগে পড়ছেন, পড়ার পর যখন আপনি কোয়েশ্চেনে যাবেন, আপনি কিন্তু কোয়েশ্চেন পর্যন্ত যেতে যেতে প্যাসেজের অর্ধেকের বেশি আপনার মাথা থেকে অলরেডি চলে গিয়েছে। ইউ could have forgotten everything about it. আপনার এটা হতেই পারে, তাই না? সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে আগে কোয়েশ্চেনটা পড়বো। অ্যান্ড শুধু এটাও না, আরও অনেক বেনিফিটস আছে, আমি আপনাদেরকে বলতেছি যে ফার্স্টে যদি আপনি কোয়েশ্চেন্সগুলো পড়েন, কোয়েশ্চেন্সগুলো পড়ার সাথে সাথে আপনার কী হবে, আপনার মাথায় কিন্তু একটা রাফ আইডিয়া চলে আসবে যে আপনি প্যাসেজে কী খুঁজতেছেন। বিকজ দ্য আইএলটিএস রিডিং টেক্সট ইজ ভেরি লং। আপনার প্রত্যেকটা প্যাসেজে যতগুলো লাইন থাকবে ওগুলো পড়তে গেলে আপনার ভালো করে বুঝে বুঝে পড়তে গেলে আপনার অনেক সময় চলে যাবে। সো ইনস্টেড অফ রিডিং দ্য হোল এন্টায়ার থিং, হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ লুক ফর দ্য প্লেসেস দ্যাট আওয়ার অ্যান্সার্স আর অ্যাট। আমাদের অ্যান্সারগুলো যেখানে আছে আমরা শুধু ওই জায়গাগুলোতে ফোকাস করার চেষ্টা করব। এখন কোয়েশ্চেনগুলো যখন আমি পড়ে আসতেছি তখন কিন্তু আমি জানি যে কোয়েশ্চেনগুলো আগে পড়ার কারণে আমি কি জানি, আমার ধরেন 5টা কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেনের মধ্যে আমি এখন জানি যে আচ্ছা আমার এই 5টা টপিকের উপর আমার একটা অ্যান্সার খুঁজতে হবে প্যাসেজ থেকে। সো প্যাসেজটা পড়ার টাইমে আমি কুইকলি পড়ে যাব, দেন যখনই আমি কোয়েশ্চেনের কোনো পার্টিকুলার টপিকটা দেখব প্যাসেজে ফুটে উঠছে, ওই পার্টটাতে আমি স্লো ডাউন করে পড়ার চেষ্টা করব। এটার থ্রুতে আমাদের কি হবে, আমাদের টাইম বেঁচে যাচ্ছে অ্যান্ড আমরা এফেক্টিভলি অ্যান্সারসগুলো লোকেট করতে পারছি। আচ্ছা, সো লেটস মুভিং অন টু টিপ নাম্বার 2, প্যারাফ্রেজিংয়ের চোখ তৈরি করুন। আমাদের আইএলসের 90% অ্যান্সার্স, আমাদের আইএলস রিডিংয়ের 90% অ্যান্সার্স কিন্তু ডিরেক্টলি দেওয়া থাকে না, যে আপনাকে কোয়েশ্চেনে একটা জিনিস বলা আছে একদম লাইন টু লাইন ওভাবে অ্যান্সারটা আপনার প্যাসেজে খুঁজে পাবেন, এটা কিন্তু হয় না। আপনাদের প্যারাফ্রেজিং করে দেয় ওরা। সো প্যারাফ্রেজিংটা কি, যে সেম মিনিং বাট ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস। সো দুইটা সেন্টেন্স ধরেন, দুইটা সেন্টেন্সের অর্থ একই বাট দুইটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো কমপ্লিটলি আলাদা। সো দ্যাটস প্যারাফ্রেজিং। অ্যান্ড প্যারাফ্রেজিংয়ের জন্য চোখ তৈরি করলে আপনার কিন্তু ইউজুয়ালি আমাদের ফার্স্টে কী হয়, যে আমরা যখন দেখি একটা প্যারাফ্রেজ সেন্টেন্স, আমাদের সেটা বুঝতে একটু কষ্ট হয় আর আমাদের অ্যান্সারটা লোকেট করতেও একটু সময় বেশি চলে যায়। অ্যান্ড আইএলটিএস রিডিংয়ে টাইম ইজ আ ভেরি ক্রুশাল থিং। সো তার কারণে আমরা কী করব, আমরা হচ্ছে প্যারাফ্রেজিংয়ের জন্য একটা চোখ তৈরি করবো। এখন প্যারাফ্রেজিং শেখার দ্য বেস্ট ওয়ে টু লার্ন প্যারাফ্রেজিং ইজ টু প্যারাফ্রেজ থিংস ইয়োরসেলফ। এখন কীভাবে প্যারাফ্রেজিং শিখবেন? প্যারাফ্রেজিং নিজে করে করে একটা সেন্টেন্স লিখবেন, একটা সেন্টেন্স লেখার সাথে সাথে ওই সেন্টেন্সটাকে নিজে প্যারাফ্রেজ করবেন, যে ওই সেন্টেন্সটার অর্থ ইনট্যাক্ট রেখে আপনি আর কতভাবে সেন্টেন্সটাকে লিখতে পারছেন, এটা প্র্যাকটিস করবেন। তাহলে কি আপনার নিজেরও প্যারাফ্রেজিং অ্যাবিলিটি ইনক্রিজ হবে অ্যান্ড আপনার প্যারাফ্রেজিং আরও কুইকলি ক্যাচ করতে পারবেন। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দেখেন, সিগনিফিক্যান্ট রাইজ ইন টেম্পারেচার, আর প্রশ্নে লেখা ড্রামাটিক ইনক্রিজ ইন হিট। এখন দেখেন দুইটার মিনিং কিন্তু পুরো সেম। সিগনিফিক্যান্ট রাইজ মানে কি, একটা ভালো অ্যামাউন্টে বেড়েছে, আর ড্রামাটিক ইনক্রিজ মানে কি, যে খুবই বেড়ে গেছে। সো একটা ভালো অ্যামাউন্টে বাড়া আর খুবই বেড়ে যাওয়া, দিস আর বেসিকলি দ্য সেম থিং। দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্যারাফ্রেজিং। সো এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মুভিং অন টু টিপ নাম্বার 3, সময়ের সীমা কঠোরভাবে মেনে চলুন এবং এই স্ট্র্যাটেজি ফলো করুন। এখন সময়সীমা বলতে টাইম লিমিটটা আমরা কেন দিচ্ছি, কারণ আপনাদের আইএলটিএস রিডিংয়ের যে 3টা প্যাসেজ থাকবে, ওই 3টা প্যাসেজ কিন্তু আপনার 60 মিনিটসের মধ্যে শেষ করতে হবে। সো দ্য টাইম ইজ আ ভেরি ক্রুশাল পার্ট ওয়েন ইট কামস টু দ্য আইএলটিএস রিডিং মডিউল। সো এই ক্ষেত্রে আমরা এভাবে ভাগ করে প্র্যাকটিস করব। যখন আমরা বাসায় প্র্যাকটিস করতেছি, আমরা দেখব যে আমরা কি এই টাইমের মধ্যে শেষ করতে পারছি নাকি। এই টাইমের মধ্যে শেষ করতে পারলে উই উইল বি ইন আ সেফ জোন। সো সেকশন 1 সর্বোচ্চ 14 মিনিট, সেকশন 2 সর্বোচ্চ 19 মিনিট অ্যান্ড সেকশন 3 সর্বোচ্চ 24 মিনিট। বাকি সময় অ্যান্সার চেক করেন। এখন এখানে অবশ্যই 1-2 মিনিট এদিক সেদিক হবে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, বাট এরকম একটা সময়সীমা মেনটেন করে প্র্যাকটিস করবেন, তাহলে রিয়েল এক্সামে আপনার কিন্তু অত একটা এক্সশন কাজ করবে না। আচ্ছা, মুভিং অন টু টিপ নাম্বার 3, লেটস লুক এট ট্রু ফলস অ্যান্ড নট গিভেন। এখন
ট্রু ফলস নট গিভেনে কখনো অনুমান করবেন না। অনুমান না করা বলতে কি, নিজের পার্সোনাল নলেজ ইউজ করবেন না, ঠিক আছে? এখন কেন পার্সোনাল নলেজ ইউজ করবেন না সেটা আমি বলি। কারণ আপনার অ্যান্সার কিন্তু স্ট্রিক্টলি প্যাসেজের উপর বেস করে দিতে হবে। প্যাসেজে যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে আর আপনি যদি জানেন যে সেটা একটা ট্রু স্টেটমেন্ট, সাপোজ কোয়েশ্চেনে আপনাকে একটা জিনিস বলেছে যেটা বাস্তব লাইফে সত্যি, ধরে নিলাম আজকের দিনের কথা বলি। সো আজকে এই কয়েকদিন যাবতই অনেক বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? সো আপনি জানেন যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত, এখন প্রশ্নে আপনার দেওয়া আছে যে বৃষ্টি কি হচ্ছে, এখন সেটা আপনি জানেন ট্রু, অবভিয়াসলি ট্রু অ্যান্সারটা, কিন্তু আপনার প্যাসেজে বৃষ্টি নিয়ে তেমন কিছু বলাই নেই। প্যাসেজে বৃষ্টির কথা বলে না, বা প্যাসেজে ওয়েদার মেনশনই করা নাই, বা ধরেন ওয়েদার মেনশন করছে, ওয়েদারের ব্যাপারে কথাবার্তা বলতেছে যে কয়েকদিন আগে অনেক গরম পড়তেছিল অ্যান্ড অল দ্যাট, কিন্তু এখন যে বৃষ্টি পড়তেছে সেটার ব্যাপারে কিন্তু দের ইজ নাথিং মেনশনড ইন দ্য প্যাসেজ। সো আপনি যদি জেনেও থাকেন বৃষ্টি পড়তেছে, সাপোজ আপনি বৃষ্টিতে ভিজতেছেন এখন, তো ভিজতেও যদি আপনি দেখেন যে ভাই বৃষ্টি তো তার মানে পড়তেছে, ইভেন দেন ইউ ক্যান্ট অ্যান্সার ট্রু, বিকজ আপনার অ্যান্সারগুলো হতে হবে কি, ইউর অ্যান্সার হ্যাজ টু বি স্ট্রিক্টলি বেসড অন হোয়াট দ্য প্যাসেজ ইজ সেইং টু ইউ। প্যাসেজটা আপনাকে যা বলতেছে শুধুমাত্র ওইটার উপর বেস করে কিন্তু আপনার অ্যান্সারটা হবে। সো উই নিড টু কিপ ইন মাইন্ড যে আমরা নিজে যাই জানি, আমরা ওগুলোর উপর বেস করে অ্যান্সার দিতে পারবো না। উই নিড টু বেস আওয়ার অ্যান্সার্স স্ট্রিক্টলি অন দ্য প্যাসেজ। আচ্ছা, আর নট গিভেনের জন্য যে ব্যাপারটা, এই জিনিসটা দেখেন, এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা মাথায় রাখবেন। দেখেন ব্যান্ড 9 স্টুডেন্টরা বলে, কি বলে, ইফ ইটস নট রিটেন ইটস নট গিভেন, মানে আপনার যেটা নাই প্যাসেজে, দেখেন নট গিভেনের বাংলা কি, দেওয়া নেই। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনার প্যাসেজে যেটা দেওয়া নেই, দেওয়া নেই মানে সেটা নট গিভেন। আর যদি দেওয়া থাকে তখন আপনি চেক করবেন যে ইজ ইট ট্রু, ঠিকভাবে দেওয়া আছে, নাকি ইজ ইট ফলস, রংভাবে দেওয়া আছে, বা মানে কন্ট্রাডিক্টরি ওয়েতে দেওয়া আছে, তখন আপনি চেক করবেন সেটা। সবার আগে চেক করবেন ইফ ইটস নট গিভেন অর নো, সবার আগে চেকটা হবে নট গিভেনের প্রতি। The first check you are going to give is if it's not given or given. যদি সেটা not given হয়, যদি প্যাসেজে সেটা না থাকে, নাই, the answer is not given. So not given মানে হচ্ছে not given. এখন if it's given, এটা আপনি প্যাসেজে পাইলেন, এইবার আপনি চেক করবেন is it true or is it false. এরপর হচ্ছে আপনি চেক করবেন যে is it true or false. আগে চেকটা হবে যে এটা প্যাসেজে আছে নাকি নাই। ওকে, সো এবার টিপ নাম্বার 5-এ যাই। সেটা হচ্ছে কি, আমাদের কিওয়ার্ডসের পরিবর্তে আইডিয়া স্ক্যান করুন। এখন এটা কেন, দেখেন আমরা কিন্তু মাত্রই দেখে আসলাম যে আমাদের অনেক প্যারাফ্রেজিং থাকবে, আমাদের প্যাসেজের লাইন্স প্যারাফ্রেজ থাকতে পারে, আমাদের অ্যান্সার্স প্যারাফ্রেজ থাকতে পারে, ইভেন কোয়েশ্চেনের ভিতরে আপনি প্যারাফ্রেজিং নোটিস করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনি ধরেন কোয়েশ্চেনে একটা ওয়ার্ড দেখলেন, কোয়েশ্চেনে ধরেন আপনি একটা ওয়ার্ড দেখেছেন স্কুল। সো স্কুল ওয়ার্ডটাকে কিন্তু অনেকভাবে প্যারাফ্রেজ করা যায়, স্কুল ওয়ার্ডটাকে অনেকভাবে লেখা যায়। এখন স্কুল ওয়ার্ডটাকে ধরেন প্যাসেজে লেখা এডুকেশনাল ইনস্টিটিউট, এখন এডুকেশনাল ইনস্টিটিউট মানে হচ্ছে পড়াশোনার জায়গা, আর একটা স্কুলে আমরা কি করি, পড়াশোনাই করি, তাই না? সো দ্য স্কুল ইজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট, আর এডুকেশনাল ইনস্টিটিউটও কি একটা স্কুলই বলতে গেলে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে শুধু শব্দ খুঁজলেই হবে না, আপনি স্কুল খুঁজতে খুঁজতে পুরো কাহিল হয়ে গেছেন, আপনি অ্যান্সার দিয়ে দিলেন নট গিভেন। স্কুলের ব্যাপারে তো কিছু বলাই নেই এই প্যাসেজের ভিতরে, বাট প্যাসেজে তো এডুকেশনাল ইনস্টিটিউট নিয়ে বলা আছে। সো হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই, এটা কিন্তু বলতেছে যে শুধুমাত্র ওয়ার্ড খুঁজলেই হবে না, আপনার ওই ওয়ার্ডের সাথে রিলেটেড আইডিয়াটা খুঁজতে হবে, যে আমার এই ওয়ার্ডটা সম্পর্কে যা বলতেছে, সো ওই ওয়ার্ডটাও মাথায় রাখতে হবে, আর ওই ওয়ার্ডটা কি আইডিয়া ক্যারি করতেছে, ওই আইডিয়াটা অন্য কোথাও যদি ক্যারি করে, যেমন স্কুলের মেইন আইডিয়াটা কি, স্কুলের মেইন আইডিয়াটা হচ্ছে পড়াশোনা করা বা কোনো কিছু শিখার জায়গা বলতে পারেন। একটা এডুকেশনাল ইনস্টিটিউটের মেইন আইডিয়া কি, কোনো কিছু শিখার জায়গা, এডুকেশন, শিখা, পড়াশোনা। সো দুইটার আইডিয়াটা কিন্তু সেম। সো আপনি যদি আইডিয়াটা খুঁজেন তাহলে কিন্তু আপনি স্কুল খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে বলবেন না যে স্কুল তো কোথাও নেই, কারণ আপনি তো স্কুলের আইডিয়াটা খুঁজতেছেন। স্কুলের আইডিয়াটা তো আমার প্যাসেজে এডুকেশনাল ইনস্টিটিউটের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। সো এই কারণে হচ্ছে আপনি শুধু ওয়ার্ড টু ওয়ার্ড খুঁজবেন না, আপনি আইডিয়াগুলোও খুঁজবেন। সো একটা এক্সাম্পল দেখেন, যে প্রশ্নে চিলড্রেন্স এডুকেশন কস্ট দেওয়া থাকলে প্যাসেজে এক্সপেন্স অফ স্কুলিং ফর কিডস দেওয়া, দেখেন ডিফারেন্স কিন্তু সেম, মানে ডিফারেন্স কিন্তু সেম না, মানে এখানে কিন্তু কোনো ডিফারেন্স নেই বলতে গেলে। চিলড্রেন্স এডুকেশন কস্ট মানে কি,
বাচ্চাদের এডুকেশনের খরচ। আর এক্সপেন্স অফ স্কুলিং ফর চিলড্রেন, স্কুলিং মানে কি, এই যে এডুকেশনটাই তো, এক্সপেন্স মানে কি, কস্টটা। সো এক্সপেন্স অফ স্কুলিং ফর কিডস, আর কিডস বলতে কি ছোটদের কথা বোঝাচ্ছে, চিলড্রেন বলতে কি ছোটদের কথা বোঝাচ্ছে। সো দেখেন দুইটা আইডিয়া কিন্তু সেম, ওয়ার্ডগুলো ডিফারেন্ট। সো মাথায় রাখবেন যে শুধু ওয়ার্ড ধরে ধরে খুঁজবেন না, আইডিয়াগুলোও খুঁজে যাবেন। আচ্ছা, সো এবার আমরা হচ্ছে 6 নাম্বার টিপটা দেখি, সেটা হচ্ছে ভুল থেকে শেখার সিস্টেম তৈরি করুন। ভুল হলেই ডিমোটিভেটেড হয়ে যাবেন না, দ্যাটস দ্য থিং। যখন আপনার ভুল হয়েছে, ভুলটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে আচ্ছা আমার কোন কোয়েশ্চেন টাইপটাতে মেইনলি ভুল হলো, আর ভুলটা আমার কীরকম হলো, ভুলটা কি আমার এই কারণে হলো যে আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, নাকি ভুলটা আমার এই কারণে হলো যে আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইট, অর আই কুডন্ট লোকেট মাই অ্যান্সার, অর আই কুডন্ট রিড ইন টাইম, বা আই কুডন্ট ফিনিশ ইন টাইম। সো ভুলটা কীরকম হলো, কোন জায়গায় ভুল হলো, কীরকম ভুল হলো, কেন ভুল হলো, এইগুলো যখন আপনি অ্যানালাইসিসটা করবেন তখন আপনি ভুল থেকে শিখতে পারবেন। আদারওয়াইজ কী হবে যে ভুল হওয়া মানেই মনে হবে যে ডিমোটিভেটেড হয়ে যাওয়ার ব্যাপারটা আসবে, যে মনে হবে যে না আমাকে দিয়ে হচ্ছে না, ইটস গেটিং ডিফিকাল্ট, ডে বাই ডে আই ক্যান্ট ডু দিস এনিমোর, মানে এরকম নেগেটিভিটি চলে আসবে। সো ভুল থেকে মাথায় রাখবেন যে ভুল করা ইজ আ ব্লেসিং। আপনি যখন ভুল করতেছেন তার মানে দের ইজ মোর ফর ইউ টু লার্ন। আপনি ভুল থেকে শিখাটা শুরু করবেন। আচ্ছা, সো এবার আসি আমরা টিপ নাম্বার 7-এ। সো টিপ নাম্বার 7টা কি, যে মাইন্ডসেট পারফেকশনিস্ট না হয়ে স্ট্র্যাটেজিস্ট হয়ে উঠুন। সবচেয়ে বড় গেম চেঞ্জার হচ্ছে এটাই। এখন কেন এটাকে আমি এত হেভিলি ইম্পর্টেন্স দিয়ে বলতেছি এখানে, সেটার কারণটা হচ্ছে যে মাইন্ডসেটটা যখন আপনার পারফেকশনিস্ট হবে, পারফেকশনিস্ট যখন আপনি হতে যাবেন, তখন সমস্যাটা কি হয় যে আপনার যদি একদম পাই টু পাই সব কিছু ঠিক না লাগে, তখনই আপনার মাইন্ড অনেক হেজিটেট করে, আপনার নার্ভাসনেস বেড়ে যায়, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। যখনই পারফেকশনিস্ট মানে কি, আপনি যখন এদিক থেকে সেদিক দেখবেন, তখনই আপনার ধরেন একদম নার্ভাসনেস কিক ইন করবে, আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। সো এর থেকে আপনার হওয়া উচিত কি, একজন স্ট্র্যাটেজিক মানুষ, একজন স্ট্র্যাটেজিস্ট হওয়া উচিত। মানে কি, পারফেকশনিস্ট মানে হচ্ছে এদিক থেকে সেদিক হলেই আপনার মাথা নড়ে যাবে, আর স্ট্র্যাটেজিস্ট মানে কি, যে এদিক থেকে সেদিক হলে আপনি অ্যাডাপ্ট করে নেবেন, কারণ আপনি একজন স্ট্র্যাটেজিস্ট। আপনাকে যেই প্রবলেমই দেওয়া হবে আপনি সেটাকে এড়িয়ে যাওয়ার বা সেটাকে ওভারকাম করার একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারবেন মাথায়। সো দ্যাটস দ্য থিং, পারফেকশনিস্ট না হওয়া, অ্যান্ড ইনস্টেড অফ বিং আ পারফেকশনিস্ট আপনার হচ্ছে কি হতে হবে, একজন স্ট্র্যাটেজিস্ট হতে হবে। আচ্ছা, ব্যান্ড 9 পাওয়া শিক্ষার্থীরা পুরো প্যাসেজ বোঝার চেষ্টা করে না, তারা শুধু প্রশ্নের উত্তর খুঁজে। দেন তারা জানে আইএলটিএস রিডিং একটা প্রবলেম সলভিং টেস্ট, কোনো রিডিং কম্প্রিহেনশন টেস্ট না। মাইন্ডসেট চেঞ্জ করুন, শুধু উত্তর খুঁজুন, সব কিছু বুঝতে হবে এমন না। এখন এখানে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি জিনিসটা, যে ব্যান্ড 9 পাওয়ার শিক্ষার্থীরা পুরো প্যাসেজ বোঝার চেষ্টা করে না এমন কিন্তু না ব্যাপারটা। এখানে বোঝা বলতে বোঝানো হচ্ছে, আমরা অনেকে মনে করি যে কারেক্টলি অ্যান্সার করতে হলে আমাদের পুরো প্যাসেজটার কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আপনার কিন্তু 2 পেজের একটা প্যাসেজের পুরো কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং নিতে হলে অনেক সময় চলে যাবে। সো ব্যান্ড 9-এর শিক্ষার্থীরা এগুলো করে না। ওরা কি করে, ওরা প্যাসেজটা পড়ে যায়, পড়ে গিয়ে যেখানে তাদের অ্যান্সারটা আছে ওরা জাস্ট অ্যান্সারটা লোকেট করে নেয়। ওরা কিন্তু প্যাসেজটা বোঝার চেষ্টা করতেছে না, কারণ ওদের ভিতর ওরা এই জিনিসটা জানে যে আইএলটিএস রিডিং টেস্টটাতে আপনার কিন্তু পুরো প্যাসেজের আপনার কিন্তু প্যাসেজ বোঝা লাগবে না। আপনাকে কিন্তু পুরো বলবে না যে এই প্যাসেজটাতে কি বলা হয়েছে আমাকে পুরাটা 200 ওয়ার্ডে লিখে দাও, এটা কিন্তু আপনার কোনো কোশ্চেনে থাকবে না। সো আপনার কিন্তু পুরো প্যাসেজ কমপ্লিটলি বোঝার দরকার নেই, ঠিক আছে? আপনার কিন্তু পুরো প্যাসেজ কমপ্লিটলি বোঝার দরকার নেই। এখানে আপনার বোঝা লাগবে কতটুকু, আপনার বোঝা লাগবে হচ্ছে কোনখানে আপনার অ্যান্সারগুলো আছে, অ্যান্ড সেই অ্যান্সারগুলো আপনি কিভাবে কুইকলি লোকেট করে নিতে পারবেন। সো এই জিনিসটা দেখেন যে আইএলটিএস রিডিংটা যে একটা প্রবলেম সলভিং টেস্ট, আপনার এখানে আমরা একটু ইম্যাজিনেশন ইউজ করা শুরু করি, ঠিক আছে? একটু দেখি আমরা ইম্যাজিনেশন ইউজ করে যে এটা প্রবলেম সলভিং টেস্ট কীভাবে আসলে। এখন আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে আপনার প্রবলেম কীভাবে সলভ করতেছেন সেটা আমরা একটু দেখি। আপনার প্রবলেমটা কি? আপনার প্রবলেম হচ্ছে আপনাকে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ থেকে আপনার হচ্ছে অ্যান্সারগুলোকে লোকেট করতে হবে। সো ইউর মেইন প্রবলেম ইজ লোকেটিং দ্য অ্যান্সার্স। অ্যান্সার লোকেট করতে হবে। এখন অ্যান্সার লোকেট করার জন্য আপনার কতটুকু বুঝতে হবে প্যাসেজের? আপনার কিন্তু অ্যান্সার লোকেট করতে হলে প্যাসেজ পুরাটুকু বোঝা লাগবে না। আপনার অ্যান্সার লোকেট করতে হলে অ্যান্সারটা কোথায় আছে সেই জায়গাটার আশপাশটা বুঝতে হবে, সো দ্যাট আপনি কারেক্টলি অ্যান্সারটা সিলেক্ট করতে পারেন। এতটুকুই কিন্তু। সো এটা মাথায় রাখবেন যে
to get a good score, you don't have to understand the passage completely, but you do have to understand the parts where your answer is located at. So that's it for the 7 tips. আপনাদের হচ্ছে এই 7টা টিপ যদি আপনারা ফলো করেন, you will achieve a good band score in no time. And এই টিপসগুলো যত ছোটই শোনাচ্ছে, যত মানে মিনিস্কিউলি লাগতেছে, দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস। এইগুলাই আমরা ওভারলুক করে যাই, কারণ আমাদের কাছে মনে হয় যে ছোট ছোট টিপ দিয়ে কী হবে। বাট দিজ আর দ্য ইম্পর্ট্যান্ট থিংস, যেগুলো আমরা মিস্টেক করলে আমাদের ব্যান্ড স্কোর কমে যেতে পারে। অ্যান্ড অন দি আদার সাইড অফ দ্য কয়েন, আমরা যদি এই টিপসগুলো ফলো করে এগুলা নিয়ে কেয়ারফুল থাকি, তাহলে আমাদের ব্যান্ড স্কোর অনেক ইনক্রিজ হতে পারে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও গাইস। মাই নেম ইজ আহনাফ। আপনাদের সাথে আবার অন্য কোনো দিন দেখা।